সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এখন থেকে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, মুক্তিযোদ্ধা কোটা থাকছে 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য। সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। একই সাথে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আদালত। প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আপিল বিভাগ। মোটামুটি এই হচ্ছে আপিল বিভাগের রায়। গণমাধ্যমের বরাতে আমরা অনেকেই নিশ্চয়ই রায় জেনে গিয়েছি। রায় হওয়ার পর আসলে কি হবে? যে অস্বস্তি আমাদের মাঝে কাজ করছে, জনদুর্ভোগ, সেগুলো কি আসলে রায়ের পর আমরা স্বস্তি ফিরে পাবো, নাকি কি হতে যাচ্ছে? এই রায়ের প্রভাব কি? রায়ের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করব আজকেও রাজনীতির ফরম্যাটে আমরা পরিবর্তন এনেছি। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি যুক্ত হবেন। কেউই আজকে সেটে নেই, সেটে আমি একাই। অতিথিদের নাম বলছি আমি। আমাদের সঙ্গে যুক্ত হবেন আহসানুল করিম, জ্যেষ্ঠ আইনজীবী, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম শাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, তিনি থাকবেন। তিনি আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক এবং বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুলা হাসান বুলবুল থাকবেন আমাদের সঙ্গে সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার থাকবেন। এক এক করে তাদের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ জানতে চাইব। শুরুতেই জানতে চাই, জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আছেন আমাদের সঙ্গে, তার কাছে একটু বুঝতে চাই রায়টি কি হয়েছে। মোটা দাগে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, মুক্তিযোদ্ধা কোটা থাকছে 5%, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য। এর বাইরে আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য এ রায়ে এমন কিছু আছে যা বুঝলে সুবিধা? আপনি যদি একটু বুঝিয়ে বলতেন সহজ করে। আপনি ঠিকই বুঝেছেন। আসলে এর বাইরে বোঝার কিছু নেই। রায় যেটা দিয়েছে সেটি খুব সুস্পষ্ট এবং এটা বুঝতে কোনো অসুবিধা নেই। মেধার ভিত্তিতে বলা হয়েছে 93%, 5% মুক্তিযোদ্ধা কোটা যেটা আছে সেটা, আর বাকি 2% অন্যান্যদের মধ্যে। একটা আছে ট্রান্সজেন্ডার, অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আর একটা হচ্ছে যারা ব্যাকওয়ার্ড সোসাইটির সেকশন, তাদের জন্য মূলত এটি। এবং আমাদের আর্গুমেন্ট ছিল যে মেধার ভিত্তিতে এই বিষয়টাকে বিবেচনা করা হয় এবং কোটার সিস্টেম যেন কোনো ক্রমেই ভিত্তিকে যেন প্রভাবিত না করে। জি, একটু যদি বুঝিয়ে বলতেন যে এই রায় মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের কথা বলা হয়েছে, কিন্তু নাতিপুতিদের কথা আসলে কি হয়েছে বা এই বিষয়টা কি হবে একটু যদি স্পষ্ট করতেন। বা তাদের ডিপেন্ডেন্ট এখন ওইভাবে স্পষ্ট করে বলা হয়নি এটা কতদূর পর্যন্ত নিচে নামবে। সুতরাং এটাকে ধরে নিতে হচ্ছে আপাতত যতদিন পর্যন্ত রায় সুস্পষ্টভাবে আমরা না পাই, লিখিত রায়, ততদিন পর্যন্ত এটা মনে করা যথেষ্ট কারণ আছে এটা মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে পর্যন্ত সীমাবদ্ধ। সকল সরকারি চাকরি নয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের রায়টি দেওয়া হয়েছে। নারী কোটা নেই, জেলা কোটা নেই, সরকার চাইলে পরিবর্ধন করতে পারবে। এসব নিয়ে কি পরবর্তীতে আরো বিতর্কের সুযোগ থেকে গেল কিনা? আমি মনে করি এটা বিতর্কের কোনো অবতারণই হতে পারে না, কারণ সরকার চাইলে যে কোনো সময় যে কোনো কোটা সিস্টেম তারা পরিবর্তন করতে পারে, বাতিল করতে পারে। এটি সরকারের সম্পূর্ণ ইচ্ছা। এবং এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আপিল বিভাগ থেকে আমাদের কাছে যে যদি আজকে রায় দেয় বা অতীতে যেগুলো রায় হয়েছে, অ্যাপিল কোর্ট থেকে রায় হয়েছে, সেগুলো কি পরিবর্তন করতে পারবে সরকার? আমাদের উত্তর ছিল এটা একদম পজিটিভলি যে হ্যাঁ, পারবে। সুতরাং যদি ভবিষ্যতে যে কোনো অবস্থার অবতারণা হয় যেখানে মনে হতে পারে যে পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী, আমি নারীদেরকে অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে করি না আজকের দিনে অন্তত, কিন্তু যদি এরকম প্রয়োজন হয় যে নারীদের বিবেচনা করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার পরবর্তীকালে এই কোটা সিস্টেমকে পরিবর্তন করতে পারবেন, সমস্যা করতে পারবেন। জি, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আছেন। স্যার, এই রায়ে কোটা সংস্কার আন্দোলনের সাথে যে শিক্ষার্থীরা জড়িত, তাদের প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন?
স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে রায়ে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত যে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে, তাদের কোনো সমন্বয়কের সঙ্গে আপনার সরাসরি কোনো কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? না না, আবার বলুন তো। আচ্ছা স্যার, জি স্যার, আমি প্রশ্নটা আবার বলছি। প্রশ্নটা ছিল যে এই যে আজকে রায় হলো, আদালত যে রায়টি দিয়েছেন সেই বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত সেই শিক্ষার্থীদের সঙ্গে বা তাদের কোনো সমন্বয়কের সঙ্গে আপনার সরাসরি কথা হয়েছে কিনা, সরাসরি বা অন্য কারো মাধ্যমে, মানে তাদের কি প্রতিক্রিয়া এই রায়ের পর? সমন্বয়কের সাথে আমার কথা হয় নাই, তবে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তাদের, আমার শিক্ষার্থী যারা আমার বিভাগেরও শিক্ষার্থী, তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছে না, তারা যে যে কোটার জন্য আন্দোলন করেছে তারা সে দাবি আদায় করতে পেরেছে। তাদের প্রতিক্রিয়া এইটুকু, কিন্তু কোনো সমন্বয়কের সাথে আজকে কথা হয় নাই। জি স্যার, রায় নিয়ে আপনার ব্যক্তিগত মতামত বা বিশ্লেষণটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। রায়কে অবশ্যই আমি স্বাগত জানাই যে আমাদের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে, যদিও এটা বলা হয়, কিন্তু আমাদের সব শিক্ষার্থী এই কোটা বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে সম্পৃক্ত হয়েছে। এমনকি তাদের দাবিটা যেভাবে আজকে যে রায়টা পেয়েছি আমরা আপিল বিভাগ থেকে, সেই রায়টা আমি নিজেও সন্তুষ্ট। আমি মনে করি যে আমরা শিক্ষক সমিতি থেকেও বিবৃতিও দিয়েছে, যখন শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছে, কোটার সমন্বয়করা আমার কাছে এসে বলেছে স্যার আমাদেরকে সমর্থন করুন, তখন কিন্তু আমরা বলেছি আমরা এটা কোটার যৌক্তিক সমাধান চাই। তো যৌক্তিক সমাধানটি যেহেতু হয়েছে, সেখানে তারা 93% সাধারণ শিক্ষার্থীরা মেধা তালিকায় যাবে, 5% মুক্তিযোদ্ধা কাটা যাবে, 1% আপনার নৃতাত্ত্বিক গোষ্ঠী, 1% আপনার যে আপনার এই তৃতীয় লিঙ্গ, এবং আপনার আরেকটা গ্রুপ আছে যারা মানে তৃতীয় লিঙ্গ এবং এই আপনার প্রতিবন্ধী কোটা। তো সুতরাং আমি মনে করি যে এটা যৌক্তিকভাবেই দাবিটা পূরণ হয়েছে। এটার জন্য আমি স্বাগত জানাচ্ছি যে সুন্দরভাবেই এই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটার জন্য আমাদের এত শিক্ষার্থীদের প্রাণ দিতে হলো। আমি যে সমস্ত শিক্ষার্থী শাহাদাত বরণ করেছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারকেও, সব সন্তুষ্ট পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি, এবং সরকারকে আহ্বান করছি যে সেই পরিবারদের পার্মানেন্টলি যেন ওই পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে করণীয় যা আছে তাই যেন করে থাকে। জি স্যার, এই রায়ের পর আপনি কি দেখেন? মানে রায়টা তো হলো, আপনি বলছেন কারো মাধ্যমে আপনি শুনেছেন যে যারা আন্দোলন করছে তারা একরকম পজিটিভলি নিয়েছেন, আপনি বলছেন এটা আপনার মন্তব্য। আদালত আবার বলেছে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে আদালত। এখন সার্বিক যে পরিস্থিতিতে এখন আমরা আছি, মাঠে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, আজকে নৌবাহিনীও যোগ দিয়েছে। এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে কতদিন লাগতে পারে বা পরিবেশ কি বলছে? শিক্ষার্থীরা তো ক্লাসে ফেরত আসতে চাবেই, কিন্তু যে পরিবেশটা, সে পরিবেশটা ক্রিয়েট করছে কারা? আপনি দেখেন একটা জঙ্গি গোষ্ঠী আমাদের 16 তারিখে ঘটনা ঘটেছে, এর পরবর্তী পর্যায়ে দেখেন বিটিপি ভবনটা দখল করেছে, সেখানে আগুন দিয়েছে। আমাদের মেট্রো রেল, আমাদের অহংকার, যেখানে সরকার মেট্রো রেল চালানোর পর বলেছিল যে প্রতিদিন 60,000 লোক যাতায়াত করবে, সে জায়গায় 3 লক্ষের উপরে লোক যাতায়াত করে। সেই জায়গায় 2টি স্টেশনকে কিভাবে তারা ধ্বংস করেছে। তারপরে দেখেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সারা বাংলাদেশ কন্ট্রোল করে, যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেখানে সে অধিদপ্তরের নথি পুড়িয়ে দিয়েছে, সেতু ভবন পুড়িয়ে দিয়েছে, সেতু ভবনের গাড়ি পুড়িয়ে দিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি পুড়িয়ে দিয়েছে। তারপরে দেখেন নরসিংদীতে কারাগার দখল করেছে, কয়েদিদেরকে, জঙ্গিদেরকে তারা মুক্ত করেছে। তাহলে যে জঙ্গি গোষ্ঠীটি এই যে সরকার উৎখাতের আন্দোলন করছে, আমাদের কোটা বিরোধী, আমাদের শিক্ষার্থীরা কোটা আন্দোলন করেছে তাদের ন্যায্য অধিকারের জন্য, আর তার ভিতরে তারা সুযোগ বুঝে যে কাজটি করছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এই জন্য সরকার যেভাবে এখন এদেরকে দমন করার চেষ্টা করছে, আমরা আশা করি যে পরিবেশটা একটু শান্ত হলেই শিক্ষার্থীরা একটা
পরিবেশও ক্রিয়েট হতে হবে, কারণ অনেকদিন শিক্ষার্থীরা আন্দোলন করেছে, পাশাপাশি এখন যে পরিবেশ, এতগুলো শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরও মানে শিক্ষার্থীদেরও কষ্ট, আমাদের কষ্ট একজন শিক্ষক হিসেবে, বা সমাজের আপনি একজন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনারও তো কষ্ট। তো সুতরাং আমি মনে করি যে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা হয়তো বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারবো, একটু সময় হয়তো লাগতে পারে, আমি সেটা মনে করি। জি, আমাদের সঙ্গে সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার আছেন। AKM আব্দুল আওয়াল মজুমদার, এই রায়ের পর স্বস্তি ফিরবে কি, আপনি কি দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। রায়টা আমি মনে করি যুক্তিসঙ্গতই হয়েছে। 7% কোটা এটা ঠিক আছে আপনার, তবে এটার বাড়ানো বা কমানো ঠিক হবে না, বিশেষ করে কমানো। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আপনি দেখেন ইন্ডিয়াতে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, চেন্নাই, কেরালা, এগুলো আসাম, ত্রিপুরা, মণিপুর, উড়িষ্যা এগুলোর তুলনায় অনেক উন্নত, কিন্তু সেখানে রাজ্যের জন্য কোনো কোটা নেই। তবে সেখানে অনগ্রসর যারা রাজ্য যেগুলা, সেগুলোকে টেনে তোলার একটা প্রক্রিয়া আছে। যেমন ওই রাজ্য সরকার তাদের মেধাবী ছেলে মেয়েদেরকে রাজ্যের খরচে কোচিং করায়, যাতে তারা কম্পিটিশনে ভালো করতে পারে। তো আমাদের এখানেও যেগুলো অনগ্রসর জেলা, সেখানে ডিসি সাহেবেরা বা জেলা পরিষদ এরকম কর্মসূচি নিতে পারে, যে সেখানে যারা মেধাবী ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে একটা পুল করবে, করে তাদেরকে কোচিং এর ব্যবস্থা করবে, এবং তারা যাতে লেখাপড়ায় আগে আসতে পারে সেই চেষ্টা করবে। কিন্তু কোটাটা এটা রাষ্ট্রের জন্য আমি মনে করি ক্ষতিকর। মহিলা কোটার বেলায়ও একই রকম। দেখেন ইন্ডিয়া, পাকিস্তান কোথাও কিন্তু মহিলা কোটা নেই, এবং আমাদের এখানে দীর্ঘদিন ছিল। তো সেটাও এখানে রাখার দরকার নাই। ওই মহিলা কোটা জেলাকে যেভাবে আমি বলেছি, সেখানে মহিলাদেরকেও নিয়ে পুল করে তাদেরকে কোচিং করবে। ইন্ডিয়ার অনেক অনেক রাজ্য করতেছে, এখনো কোচিং সেখানে চলতেছে। আব্দুল আওয়াল মজুমদার, আপনি কি মনে করেন একটু আমি মাঝখানে বলি, যেহেতু সংসদে এখনো সংরক্ষিত আসন আছে, আপনি কি মনে করেন যে নারী কোটা বাতিল হওয়াটাই ঠিকঠাক আছে? তাহলে সংসদে এখনো আমরা সংরক্ষিত নারী আসন কেন রেখেছি? না, রাজনীতি এক জিনিস, দেখেন রাজনীতি এক জিনিস আর চাকরি অন্য জিনিস। রাজনীতি অনেক কঠিন। আমরা রাজনীতিকে যেরকম সহজ মনে করি, যেমন ধরেন আমি 7 বছর সরকারের সচিব ছিলাম, কিন্তু আমি ভোটে দাঁড়াইলে হয়তো 10 ভোটও পাবো না। তো কাজে সেখানেই আপনার সাপোর্ট দেওয়া লাগবে। জি, আব্দুল আওয়াল মজুমদার, আবার অনেক রাজনীতিবিদ আছে যিনি হয়তো BCS পরীক্ষা দিলে টিকবে না, সেটাও তো আছে, তাই না? না, আছে, কিন্তু সেখানে তো দরকার নাই ওইরকম লেখাপড়ার, এবং তারা লেখাপড়া কম জানবেন বলেই আমরা থাকি। তাদেরকে আন্ডারমাইন করার সুযোগ নেই, তাদের অন্য অভিজ্ঞতা আছে। আমি অনেক মন্ত্রীদের সাথে কাজ করেছি, মেট্রিক ফেল, পাস করে নেই, কিন্তু আমি তাকে দেখেছি যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। তার এক ধরনের যোগ্যতা আছে, আমার আরেক ধরনের যোগ্যতা আছে। তো কাজেই, এবং উনার ওই যোগ্যতা নাই দেখেই আমার মতো লোকের দরকার, নাইলে আমার দরকার থাকতো না, তাইলে উনারাই চালাইতে পারতেন। তো কাজেই এটা কোটা, নারী, জেলা এগুলা থাকা উচিত নয়। আর আপনার রায়ের কথা যেটা বলেছেন, এখন আমি এই আন্দোলন যখন শুরু হয়, সূচনাতে আমি বিভিন্ন চ্যানেলের সাথে খোলাখুলি বলেছিলাম যে কেউ কাউকে আন্ডারমাইন করা ঠিক হবে না। একটা রাষ্ট্রে মূল পক্ষ দুইটা, একটা সরকার, একটা নাগরিক। আর আমরা নাগরিক হিসাবে দুইটা পক্ষ। এখন সরকারও নাগরিকদেরকে আন্ডারমাইন করা উচিত না, আবার নাগরিকরাও সরকারকে আন্ডারমাইন করা উচিত না। জি, আপনি অনেকদিন সরকারের হয়ে, জি আব্দুল আওয়াল মজুমদার, আপনি অনেকদিন সরকারের হয়ে কাজ করেছেন, আপনি সরকারি কর্মকর্তা, সাবেক আমলা। আপনি বলেছেন যে সরকারের যেমন উচিত নয় নাগরিককে আন্ডারমাইন করা, আসলে সরকারের কি সুযোগ আছে নাগরিককে আন্ডারমাইন করা? কেন নাগরিককে সার্ভ করার জন্য, আমি সেই টার্মটি ব্যবহার করব কিনা, চাকুরি করেন আপনারা নাগরিকের, কোনো সুযোগ আছে নাগরিককে সরকার আন্ডারমাইন করবে? না, এটা ধরেন না, আজকে যেভাবে সমাধান হলো, এই সমাধানের উদ্যোগটা যদি আরো 15 দিন আগে হইতো, তাইলে কি এতগুলা লোক মারা যেত? না, আজকের অবস্থা হয়তো সৃষ্টি হইতো না। কাজে এখানে একটা গাফিলতি ছিল।
বা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখা হয় নাই। এখন আজকে রায়টা অত্যন্ত ভালো হয়েছে, জি এটা সমাধানের একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমি আন্দোলনকারীদের সাক্ষাৎকার দেখছিলাম, এখন তারা বলছে যে না আমাদের এতদিন দাবি ছিল একটা, এখন আটটা, তাহলে বাকিগুলোর কি হবে? তো এই অবস্থায় আমার মনে হয় আলোচনা করার দরকার আছে। আলোচনা করার সরকারের দরকার উচিত আছে। জি তাদের- জি আপনার পয়েন্ট পরিষ্কার। আপনি আরও আলোচনার তাগিদ দিয়েছেন। আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন আছেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ আছে, র্যাব, বিজিবি, সেনাবাহিনী আছেই, আজ নৌবাহিনীও নেমেছে। এর মধ্যে আন্দোলন, সংঘর্ষ, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংঘর্ষ যেটাই বলি, অনেকগুলো প্রাণ হারিয়েছি আমরা। মূল্যবান প্রাণ, প্রাণ মূল্যবানই, যে কোনো প্রাণী মূল্যবান। সব মিলিয়ে আদালতে রায়ও হয়েছে আজকে। সব মিলিয়ে আপনি পরিস্থিতি কি দেখেন? সমাধান কোন দিকে, কোন পথে? ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। জি বলুন। এর কি সমাধান? এই সমাধান তো আমি অন্তত সেভাবে বলতে পারবো না, তবে মজুমদার সাহেবের কথার সাথে আমি মিলিয়ে বলতে চাই যে এই যে আজকে যে রায়টি হয়েছে, যে আলোচনা আমরা এখন করছি, এই আলোচনা করার কোনো যে প্রয়োজনই ছিল না। কারণ আমি শুরু থেকে একরকম দেখে আসছি, ছাত্ররা যে আন্দোলন করছিল সেখানে কমপ্লিট পিসফুল ছিল, তাদের একটাই দাবি ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো সরকারের তরফ থেকে একটা ডেলিগেশনের সাথে ছাত্ররা বসে এটাকে একটা সুস্থ সমাধানের মধ্যে আসবে। আমি যতটুকু জানি ছাত্ররাও তাই চেয়েছিল, কিন্তু আদালতের বিষয়টি টেনে এনে এবং আদালত যে লম্বা সময় দিয়েছিল টেনে এনে, এবং আমি বলবো যে সরকারকে যারা মন্ত্রণা দেওয়ার কথা তারা সঠিক মন্ত্রণা না দেওয়ার কারণে এই সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। দ্যাট বিকেম এ হিউজ সিকিউরিটি প্রবলেম। আপনাকে বুঝতে হবে এই শুধু ছাত্ররাই যে সহিংসতার মধ্যে পড়েছিল তা নয়, ছাত্রদের গায়ে যখন হাত উঠানো হলো আরেক ছাত্র সংগঠন দিয়ে, তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী যোগ দেওয়াতে যেটা হয়েছে সেটা সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের রিয়াকশন হয়েছে। কারণ এই ধরনের সংঘাত পরিস্থিতি আমার মনে হয় যে বাংলাদেশে এর আগে হলো এরকম হয়নি, যেখানে মেয়েদের নিগৃহীত করা মানে মানে মারামারি পর্যন্ত হয়েছে, ছেলেরা মেয়েদের গায়ে হাত তুলেছে। এটা তো কাম্য ছিল না আজকে 50 বছর পর। কাজে এইখানে আপনাকে দেখতে হবে যে এই যখন সংঘর্ষটা শুরু হয়, সংঘর্ষটা সারা দেশে ছড়িয়ে পড়ে, এমনকি স্কুল কলেজের ছাত্ররা এসে জয়েন করে। সেই সাথে আপনাকে মনে রাখতে হবে যে 100% না হলেও অনেক সংখ্যক শিক্ষক এবং অনেক সংখ্যক অভিভাবকরা জড়িয়ে পড়লো এর ভেতরে। এই অবস্থাতে পুরো দেশে একটা ডেফিনেটলি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখন এখানে যদি পলিটিক্যাল পার্টির সাপোর্ট এসে থাকে আসতেই পারে, অতীতেও এসছে, এখনো আসছে, কিন্তু আমি যতটুকু দেখলাম যে সেখানে সাধারণ মানুষ জড়িয়ে পড়েছে বেশিরভাগ। সেটা আমরা যতই ডিনাই করি না কেন, আজকেও আমি পত্রিকায় পড়ছিলাম যে কালকে যারা মারা গেছে একজনকে আমি পেলাম যার বয়স 41। যা আমি পত্রিকা থেকে বলছি, আমি তো ঘরের বাইরে যেতে পারছি না। কি এমন হলো যেখানে আপনি হেলিকপ্টার দিয়ে বোমা আপনার সাউন্ড গ্রেনেড এবং গোলাগুলি করতে হলো। সেটা আমার নিজের চোখে দেখা, এটা পেপারের পত্রিকার বিষয় নয়, আমার নিজের চোখে এই জায়গায় মহাখালীতে এটা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে যখন এইগুলো শুরু হলো তখন আমি যেটা দেখলাম, আমার মতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে রিয়াক্ট করলো, সেই রিয়াকশনটা মনে হলো যে তারা কোনো বিদেশি জায়গায় গিয়ে এই রিয়াকশনটা দিচ্ছেন। আমি এতখানি আমাদের পুলিশের কাছ থেকে আশা করিনি, র্যাবের কাছ থেকে আশা করিনি। তারা শুট টু কিল অলমোস্ট, এবং যে ইন্টেন্সিটিতে আপনার ফায়ারিং, রবার বুলেট হোক যেটাই হোক,
যার পরিণতি আমরা দেখেছি আবু সাইদের জায়গায়, যার পরিণতি আমরা দেখেছি ফাইজের ব্যাপারে, যার পরিণতি আমরা দেখেছি আরো অনেক। তো এটা আমার মনে হয় ওভারকিল হয়েছে। তৃতীয় বিষয়টি যেটা যেটা আমার কাছে খটকা লাগছে, আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে। আমি জানি যে প্রতি বছর কেপিআই অ্যাড হয়। কেপিআইটা হচ্ছে আপনার কি পয়েন্ট ইনস্টলেশন। এটা যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপডেট হয়, তেমনি সেনাবাহিনী এবং অন্যান্য জায়গায় আপডেট হয়, কারণ এগুলোকে পাহারা দিতে হয়। ধরুন বাংলাদেশ বেতার একটি অত্যন্ত সেন্সিটিভ এবং কেপিআই, আমার মতে, আমি কেপিআই বলছি এবং যেহেতু আমার কিছুটা অভিজ্ঞতা আছে এগুলো, ডেটা সেন্টার কেপিআই, বিআরটি ভবন যেখানে সমস্ত নথিপত্র এবং ডকুমেন্ট আছে সব যানবাহনের, দ্যাট ইজ কেপিআই। এরকম আরো অনেক কেপিআই আছে। এগুলো প্রোটেক্ট কেন করা হলো না? কেন এগুলোতে ভাগের থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ডিপ্লয় করা হলো না? যেই ডেসক্রিপশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কারা করেছে, যারাই করুক তারা খুব ইজিলি এই বিটিভির কথাই আমি ধরি, উঁচু দেয়াল এত কিছু, তার ইজিলি তারা ভিতরে ঢুকেছে, আগুন লাগিয়েছে, তস করেছে। এটা এর আগে কোনো মুভমেন্ট হয়নি। তাহলে এর জবাবগুলো কে দেবে? এই যে সিকিউরিটি প্রশ্নটা আমি তুললাম, আমি এক জায়গায় নয়। এবং এই মেট্রো রেলে তো প্রচন্ড সিকিউর, দরজা তালা সমস্ত কিছু, আপনার গেট আছে, সব আছে। এগুলোকে কেন সিকিউর করা হলো না? এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি, যদি কেউ উত্তর দিতে পারেন তাইলে দেবেন। জি, ডক্টর এম সাখাওয়াত হোসেন, আমি আসবো আবার আপনার কাছে। আপনি একটা প্রশ্ন তুলেছেন, মঞ্জুরুল হাসান বুলবুল আছেন আমাদের সঙ্গে, তিনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন। মঞ্জুরুল হাসান বুলবুল, সাংবাদিক হিসেবেই আমি আপনাকে সবার আলোচনা শুনবার একটা অবকাশ দিলাম। সবার আলোচনা থেকে আপনি আজকে রায় সহ একটা বিশ্লেষণ যদি দর্শকদেরকে এবং আমাকেও যদি দিতেন। ধন্যবাদ। আমি সবার আলোচনা শুনছি, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দেখেন, একই হচ্ছে যে এই বিষয়গুলি নিয়ে আরো আলোচনা হবে, কিন্তু কি করিলে কি হইতো এইরকম আলোচনা আমরা অনেক সময় করতে পারবো। কিন্তু আপনি আজকে যে আয়োজনটা নিয়ে বসছেন, আপনার যে শিরোনামটা দিয়েছেন যে স্বস্তি ফিরবে কিনা, আমি মনে করি যে অনেক প্রাণ হানি হয়েছে এই আন্দোলনের। গোটা বিষয়টার চারটা চরিত্র যদি আমরা দেখি, একটা চরিত্র হচ্ছে ছাত্ররা যারা এই আন্দোলনটা শুরু করেছিল, আরেকটা চরিত্র হলো সরকার, আরেকটা চরিত্র হলো আদালত, আরেকটা চরিত্র হলো সাধারণ মানুষ। এটি মানে হাইকোর্টের রায়টি না আসলে কিন্তু আদালতের মধ্যে আসতো না, এটি সরকারের সঙ্গে আলোচনা করলেই হতো এবং হয়তো সমাজ সঙ্গে উদ্ভব হতো না। আদালত যদি এর সাথে সম্পর্কিত না হতো, অর্থাৎ হাইকোর্ট যদি 2018 সনের পরিপত্রটি বাতিল করে না দিত, তাহলে পরে কিন্তু এটা আর সমস্যারই তৈরি হতো না। এবং ওইখানেই বোধহয় সরকারের যেটা একটা সমস্যা হয়েছে, যেহেতু বিষয়টা কোর্টে গড়িয়েছে, যার ফলে সরকার বারবার বলেছে যে এটা কোর্ট থেকে একটা সিদ্ধান্ত আসলে পরে আমরা সিদ্ধান্তটা দিতে পারবো। এই জন্য আমাদেরকে আজকে উচ্চ আদালতের চূড়ান্ত যে রায়, সেই জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দেখা গেল যে এর মধ্যে সবার বর্ণনাতেই আছে বিষয়টি যে সাধারণ ছাত্ররা তাদের মূল দাবিটি ছিল এটি, তারপরে তার মধ্যে নিজেদের মধ্যে ক্যাম্পাস কেন্দ্রিক সংঘর্ষ কিছুটা হলো, এর মধ্যে কার দায় কতটুকু নিশ্চয়ই সেটা নিরূপণ করা হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এক সপ্তাহ পরে হঠাৎ করেই স্বৈরাচার রাজাকার, যে শাহবাগকে আমি বলি রাজাকারদের বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে রাজাকারদের প্রেতাত্মারা আসলো এবং সেখানে স্বৈরাচার শব্দটা এই ছেলেদের মধ্যে আসলো, যেটা এক সপ্তাহ আগেও ছিল না। বিষয়টা একটা রাজনীতির দিকে মোড় নিল। তারপরেই কিন্তু বিষয়টা চলে গেল বাইরে, এবং বাইরে যে ঘটনা ঘটলো, এখন ছাত্ররা নিজেরাই বলছে এই যে বিভিন্ন জায়গায় যে হামলা, অগ্নিসংযোগ, অরাজকতা, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজে চতুর্থ পক্ষ জড়িত হলো পরে। যাই হোক, এখন এই বিশ্লেষণগুলো আরো অনেকদিন চলবে। আমি যেটি মনে করি যে অনেক মূল্যের বিনিময়ে, এতগুলি প্রাণের বিনিময়ে আমাদের সাধারণ ছাত্ররা ভোটার সংস্কারের যে একটা যৌক্তিক দাবি উত্থাপন করেছিল, সেটার যৌক্তিকতা আজকে চূড়ান্ত আদালতেও প্রতিষ্ঠিত হলো।
চূড়ান্ত আদালতের যে রায়টি এটি হলো পরামর্শমূলক। আপনি জানেন যে আদালতের দুই ধরনের রায় থাকে, একটি হলো নির্দেশনামূলক, অবশ্যই পালন করতে হবে, আর একটা হচ্ছে পরামর্শমূলক, যেটি একটা গাইডলাইনের মতো। যে আপিল বিভাগের যে আজকের রায়টি সেটি নির্বাহী বিভাগের জন্য একটা পরামর্শমূলক। নির্বাহী বিভাগ ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমার ধারণা নির্বাহী বিভাগ নিজ উদ্যোগে এই মুহূর্তে আপিল বিভাগের যে নির্দেশনা তা বদল করার দিকে যাবে না। যদি মঙ্গলবার দিন পরিপত্রটি জারি হয়, প্রজ্ঞাপনটি জারি হয়, আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে বিকেল থেকে ইতিমধ্যে মহিলা পরিষদ মহিলা কোটার থাকার কথা বলেছে, অন্য কেউ নারী কোটার কথা বলেছে। আপনি যেটা উত্থাপন করলেন যে আমাদের জাতীয় সংসদে যদি এতগুলি নারী সংরক্ষিত নারী আসন থাকে, তাহলে চাকরিতে কেন নারী কোটা থাকবে না? আপনি কেউ অনগ্রসর জেলার কথা বলেছেন, সেটিও আছে। আমার যেটা মনে হয় এখন আমরা একটা সমাধানের যুগে যাওয়ার জন্য যে ছাত্ররা কিন্তু তাদের অবস্থানটা পরিষ্কার করেছে যে তাদের দাবিটি হচ্ছে বৈষম্য বিরোধী। সন্ত্রাস, মারপিট, যেগুলি ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগ, তার সাথে তার দায়িত্ব তারা নিচ্ছে না। কাজে সরকারকে সন্ত্রাসীদেরকে সন্ত্রাসের মতো করে মোকাবেলা করতে হবে, প্রত্যেকটা ঘটনার জন্য দায়ীদেরকে আনতে হবে। আর ছাত্রদেরকে আমার ধারণা খুব দ্রুত এবং যেহেতু আইনমন্ত্রী বলেছেন মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপনটি জারি হবে, আমার বিনীত অনুরোধ থাকবে আপিল বিভাগ যে আহ্বান জানিয়ে এসেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কোর টিম, এই কোর টিম আগামীকালকের মধ্যেই তারা সরকারের সঙ্গে বসার মধ্যে তাদের প্রধান দাবি যেটি এই কোটা সংস্কার, তারা যদি মনে করে যে এটাই ঠিক আছে, তারা যদি মনে করে যে এখনো কিছু সংস্কারের দরকার আছে, তাহলে সেটাও তারা বলতে পারে। এটা তারা করবে কি করবে না জানি, এটা করা উচিত। আরেকটি হচ্ছে তাদের যে 8 দফার মধ্যে কিন্তু অনেকগুলি দফা একেবারেই আদায় হয়ে গেছে। এই অর্থে তারা বলেছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, একজন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে, কাজে সেই তদন্ত কমিটির সঙ্গেও তাদেরকে এনগেজ করতে হবে। তারা বলেছে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে ও তাদের পরিবারের লোকজনদেরকে চাকরি দিতে হবে। এইখানেও তাদেরকে এনগেজ হতে হবে, যে যারা মারা গেছে তাদের বাড়িতে যেতে হবে, তাদের পরিবারের কি অবস্থা, তাদের পরিবারের মধ্যে পুষ্যদের মধ্যে যোগ্যতর ছেলে বা মেয়ে আছেন কিনা, এটা তাদেরকে এনগেজ হতে হবে। দ্বিতীয়, তারা যেটা বলেছে যে বিশ্ববিদ্যালয়ে তারা ফিরে যাবেন, কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং একাডেমিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং একাডেমিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কাজে তাদের মূল দাবি যেটি কোটার বৈষম্য দূর করার, সেটা আদালত থেকে এসছে। এবং তার সঙ্গে তারা যে 8টি দাবি এখানে একটু কথা বলি, এই পয়েন্টে একটু কথা বলি। ছাত্রলীগ যে বলেছে তাদের বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, সেই গ্যারান্টিটা আসলে ছাত্ররা কোত্থেকে পাবে? মানে ছাত্রলীগ সম্পর্কে যদি বলতে হয়, এই আবার তো পুরোনো কথাই যেতে হয়। এই ছাত্রলীগ তারা প্রতিরোধের প্রথম মুহূর্তে ক্যাম্পাস ছেড়ে পালালো কেন? তারা যদি এতই শক্তিশালী হবে, তারা যদি এতই জনপ্রিয় হবে, তাহলে ক্যাম্পাস থেকে তাদেরকে পালাতে হলো কেন? শীর্ষ নেতারা যে সেই দিন পালিয়ে গেছেন, আজকে পর্যন্ত কোথাও তাদেরকে দেখেছেন? কোথাও তাদেরকে দেখেন নাই। অথচ বিভিন্ন হলগুলিতে যে এই যেখানে শিক্ষক সমিতির সভাপতি সাহেব আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলিতে দেখেছি এক ছাত্রলীগের মেয়ের জন্মদিন উপলক্ষে রাজকীয় আয়োজন ভাইরালে দেখলাম। কিন্তু সেই ছাত্রীদেরকে যখন অবমাননাকর অবস্থায় করতে হলো, ছাত্রলীগকে সেখানে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, মারামারি করতেও পারে নাই, ছাত্র হিসেবে দায়িত্ব করতে পারে না। কাজে ছাত্রলীগের ভূমিকা এখানে থাকার কোনো সুযোগ আমি দেখি না। সেটা আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে যে ছাত্রলীগকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব আছে, যেটি উচ্চ আদালত বলেছে তোমরা ক্লাসে ফিরে যাও, এবং যেটা নিজামুল হক ভূঁইয়া সাহেব বললেন যে তারা ক্লাসে ফিরে আসুক। এখন মুশকিল হচ্ছে যে এখন ছাত্ররা হয়তো ফিরে আসবে, নিজামুল হক ভূঁইয়া যে শিক্ষক সমিতির নেতা, তারা তো আবার ধর্মঘটের মধ্যে আছে, তারা আসলে যে ক্লাস শুরু হবে সেটাও তো বুঝি না। কিন্তু তারপরও আমি যেটা মনে করতে চাই যে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রায়কে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে, তাকে কালকেই ঘোষণা দিতে হবে আমার ছাত্ররা ক্যাম্পাসে ফিরে আসবে কত দ্রুত। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাকে নিতে হবে, তাদের মর্যাদার দায়িত্ব আমাকে নিতে হবে। এখানে অন্য ছাত্র সংগঠনের সঙ্গে সহাবস্থান করতে হবে। ছাত্রলীগ হোক, যে ছাত্র সংগঠনই হোক, তারা যুদ্ধংদেহী কোনো মনোভাব নিয়ে এই সমস্যার সমাধান যে তারা করতে পারবে না, এবং তারা যে পারে নাই এটা তো প্রমাণিত। জি মঞ্জুরুল হাসান বুলবুল, আপনিও আলোচনায় জোর দিয়েছেন যে আলোচনা হয়তো অনেকেই বলবার চেষ্টা করেন অনেক আগে করলে এতগুলো প্রাণ ঝরতো না। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি।
দেখছেন রাজনীতি। প্রতিটি প্রাণী মূল্যবান, দেশের লোকের প্রাণ গিয়েছে, সে যে দলের, মতের, বয়সের, ধর্মেরই হোক, প্রতিটি প্রাণী মূল্যবান। সবাই নিশ্চয়ই চান যে আরেকটি প্রাণও না ঝরুক, এ নিয়ে কারো দ্বিধা বা সন্দেহ বা মতভেদ নেই, আমরা জানি সকলেই। প্রাণ যাচ্ছে, সকলেই একটা অস্থির অবস্থার মধ্যে আছে, সকলেই চায় এই অবস্থা থেকে, এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে। কাঁচামরিচের কেজি 600 টাকা, বিদ্যুৎ বিল দিতে না পারায় ঘরে বিদ্যুৎ নেই, অনেকেই অভিযোগ করছেন। ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না, অনেকেই অভিযোগ করেছেন। ইন্টারনেট তো নাই, সবাই একরকম যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থা থেকে কিভাবে মুক্তি মিলবে জানতে চাই সকলেই। অনেক দর্শক আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন। আমাদের একটু জানতে চাই, AKM আব্দুল্লাহ আউয়াল মজুমদার, আপনি দীর্ঘদিন কাজ করেছেন সরকারের হয়ে, আপনার অভিজ্ঞতা আছে। এই ধরনের সিচুয়েশনে এখন আসলে কি করলে এই জনভোগান্তি দ্রুত লাঘব করা যায় বা লোকজনকে আর একটু কমফোর্ট দেওয়া যায়? আমি এটা আগেও বলেছি যে এখন প্রধান কাজ হলো আলোচনা, এবং বুলবুল সাহেব অনেক ক্লিয়ারলি বলেছেন যে ছাত্রদের নিরাপত্তা এখানে নানা বিষয় জড়িত, এবং সেটা আওয়ামী লীগকে নিতে হবে। কারণ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার, এখন যদি এই ছেলেমেয়েরা মনে করে যে ছাত্রলীগ তাদের নিরাপত্তার জন্য হুমকি, তাইলে এটা শুধু আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, শুধু তারাই এটা নিশ্চিত করতে পারেন যে না, আমাদের ছেলেমেয়েরা তোমাদের জন্য কোনো হুমকি নয়। তো কাজে এই ছেলেমেয়েদের সাথে বসতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদের সাথে একটা বোঝাপড়ায় আসতে হবে। প্লাস বিশ্ববিদ্যালয়গুলো খুললে আপনার সেখানে যে একাডেমিক পরিবেশটা বজায় থাকবে সেরকম একটা নিশ্চিত অবস্থা তৈরি করতে হবে। এবং যদি সেটা করা যায়, আর ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একই কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ, যে কেপিআই গুলো আমরা কেন প্রটেক্ট করতে পারলাম না। কারণ আমাদের তো ছেলে মেয়েদেরকে গুলি করাচ্ছে, কেপিআই এর দিকে নজর বেশি থাকা দরকার ছিল। তো এখানে আপনার উদাসীনতা ছিল, যথাযথ গুরুত্ব দেওয়া হয় নাই। এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নাই। এখন একদিকে আপনার কোথাও থাকা লাগবে যাতে আর এটা বাড়তে না পারে। কারফিউ দিছে, এটা ঠিক আছে, এটা তারা হয়তো উপায় ছিল না, কিন্তু আলোচনা 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 করে সমাধানে আসতে হবে। জি, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল এবং একই সঙ্গে AKM আব্দুল্লাহ আউয়াল মজুমদার দুজনেই আসলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে ক্যাম্পাসে ফেরানোর উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে একই সঙ্গে বলা হয়েছে যে শিক্ষকরাও এক ধরনের আন্দোলনে আছেন, তারাই ক্যাম্পাসে কবে ফিরে যাবেন, ছাত্রদেরই বা কবে ফেরাবেন, সব মিলিয়ে অনেক কিছু তো স্যার আপনাদের উপর নির্ভর করছেই। এই পরিস্থিতি, লোকজনের ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, দেশের পরিস্থিতি আপনিও কম বেশি জানেন, আমরা কি করে আসলে সমাধান পেতে পারি? ধন্যবাদ আপনাকে। আমি পূর্বে বলি নাই যে এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী এবং অনেক শিক্ষকও আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য আমি কামনা করছি। আর যে জিনিসটা বুলবুল ভাই এবং মজুমদার সাহেব বলেছেন সেটা হলো যে আমরা ক্রিয়াশীল শিক্ষার্থীদের সাথে, সংগঠনের নেতৃবৃন্দের সাথেও আমাদের কথা বলতে হবে। তারপরে দিয়ে আপনারা যে জিনিসটা বলেছেন যে ছাত্রলীগের কথা বলেছে, সেটা ছাত্রলীগের ব্যাপারটা আমার মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে কথা বললে উনি সেই ব্যাপারে হয়তো দিক নির্দেশনা দিবেন। তবে আমরা সেটা বলতে পারবো যে কোটা আন্দোলন আমরা দেখেছি, ছাত্রলীগের বহু কর্মী এবং নেতৃস্থানীয় অনেকেই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিল। এই কোটা আন্দোলনটি একটি পর্যায়ে ছাত্রদের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তো আমি মনে করি যে যে জিনিসটা নিয়ে আপনারা আশঙ্কা করছেন যে ক্যাম্পাসে আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, আমরা সেটা মনে করি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছে, উপাচার্য আছে, আমাদের প্রভোস্ট আছে, প্রক্টর আছে, আমার সহকারী প্রক্টর আছেন। এমনকি আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সহ আমাদের পুরো টিম, আমরা কিন্তু, আমি নিজে, আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আমাদের সদস্যরাও কিন্তু, আমরা কিন্তু প্রতিনিয়ত 3 দিন পর্যন্ত 14, 15,
15-16 আমরা একটানা ভোর পর্যন্ত আমরা ডিউটি করেছি, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা, এরপরও বিক্ষিপ্তভাবে রুম ভাঙচুর, একটা পর্যায়ে আমরা দেখেছি বহিরাগতরা এসেই কিন্তু আমাদের শিক্ষার্থীদের রুম ভেঙেছে। তো আমরা যেটা মনে করি যে আমাদের শিক্ষার্থীদের রুমগুলো সংস্কার করতে একটু সময় লাগবে, বললে কালকে বিশ্ববিদ্যালয় খোলা যাবে না, একটু সময়ের তো প্রয়োজন হবেই। সেক্ষেত্রে আমরা সেই কাজটি করতে হবে। আর শিক্ষকদের যে আন্দোলনটি, আমরা আমাদের যৌক্তিক আন্দোলনটি নিয়ে আমরা 3.5 মাস সরকারকে বলেছিলাম, কিন্তু যখনই 1 জুলাই থেকে আমরা লাগাতার কর্মসূচিতে গেলাম, তখন আমাদের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহেব আমাদেরকে ডেকেছেন, আমরা বসেছিলাম, এমনকি আমাদের 3 দফা দাবি পেশ করেছি। একটা দাবি নিয়ে আমাদের সাথে ওনার কথা হয়েছিল যে প্রত্যেক স্কিমে এবছর না আগামী বছর হবে। এরপরে উনি বললেন যে না, আপনাদেরকে নিয়ে আমাদের কোনো প্রতিনিধি ছিল না যে প্রত্যেক স্কিমটি করা হলো। তখন উনি বলেছে ঠিক আছে, সামনে সার্বজনীন একটা স্কিম করা হবে, সেখানে আপনাদের প্রতিনিধিও থাকবে, এবং কীভাবে সার্বজনীন সবাই যেখানে সরকারি কর্মকর্তারা থাকবেন, তা সেভাবে আমরা একটা কিছু করবো। আমরা বললাম যে ঠিক আছে, আমরা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দেব। আর আমাদের যে 2টি দাবি, সেটা নিয়েও কিন্তু উনি বলছে যে সরকারের সাথে কথা বলবেন। এর পরবর্তী পর্যায়ে আমরা একটা আলোচনার ব্যবস্থা হয়েছিল গত বৃহস্পতিবার। ইতিমধ্যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের আর সেই সভাটি হয় নাই। তো আমরা আশা করি সরকার দ্রুত গতিতেই শিক্ষকদের যে দাবিটি, যৌক্তিক দাবিটি, আমাদের সাথে আলাপ আলোচনা করেই দ্রুত এটা সমাধান করবেন। এটা নিয়ে আমি খুবই আশাবাদী। আমি যেহেতু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিবও বটে, আমাদের শিক্ষকরাও কিন্তু সেদিকে তাকিয়ে আছে যে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরত নিতে চাই, আমাদের যৌক্তিক দাবিটাও যেন সরকার মেনে নেয়। তাহলে আমি মনে করি যে একটা শিক্ষার সুষ্ঠু একটা পরিবেশ, এবং আমাদের যে সেশন লস হয়েছে, যে সেখানে 3 মাস আমরা 3 মাস পিছিয়ে গেছে বলতে পারিনি, অল্প কয়েকদিনের আন্দোলনে, সংগ্রামে, কোটা আন্দোলন, শিক্ষকদের কর্মবিরতি, আমরা সেটা অতিরিক্ত ক্লাস নিয়ে শুক্রবার শনিবার বন্ধের দিনগুলোতেও আমরা ক্লাস নিয়ে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে মনে করি। জি জি, আহসানুল করিম, আপনি শুনছিলেন, ভোগান্তির কথা শুনছিলেন। বলছিলাম যে একটি প্রাণও যেন আর না যায়, চলমান অস্থিরতার দ্রুত সমাধান চায় সকলেই। একটা ভোগান্তির পরিস্থিতির মধ্য দিয়ে সকলেই যাচ্ছে। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন, এরই মধ্যে আজকে আদালতে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি বলেছেন যে আজকের এই অবস্থার জন্য প্রশাসনের ব্যর্থতা দায়ী। তিনি বলেছেন যে মেঘ যেখানেই হোক, বৃষ্টি এসে সুপ্রিম কোর্টেই পড়ে। তিনি এটি দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। আপনাদের কাছে অনেক বড় লয়ার হতে পারে, কিন্তু আইন আদালতে আসলে তিনি এমন কোনো বড় ফ্যাক্টর, তিনি এমপি, তিনি হতে পারেন এমপি, কিন্তু আমি তো একজন সিনিয়র অ্যাডভোকেট। আমি সবসময় পর্যালোচনা করি একজন সিনিয়র অ্যাডভোকেট কি বলছেন, আদালতে একজন বিচারপতি কি বলছেন, একজন এমপি কি বলছেন, দ্যাট ম্যাটার্স নান। আর তাছাড়া সরকার যে দোষারোপ করছেন, তিনি তো সরকারের মধ্যেই আছেন, বিরোধী দল তো সরকারের একটি অঙ্গ। তো এই রেসপন্সিবিলিটি তিনি নিজের ঘাড়ে নিচ্ছেন না, এবং এটা কোনো দোষারোপের সময় না। এটা এখন সবাই মিলে এটা কিভাবে রিজলভ করা যায় সেই বিষয়টাই হচ্ছে বুঝতে হবে। এখন কেউ কাউকে দোষারোপ করে কে কাকে দোষ দিবে, কে কার দোষের ভাগী হবে, দিস নট দ্য টাইম। এখন দরকার হচ্ছে কিভাবে এটাকে শান্তিপূর্ণভাবে একটু মীমাংসা করা যায়, কিভাবে ছাত্রদেরকে, প্রধান বিচারপতি যেটা অত্যন্ত সচেতনতা এবং প্রুডেন্টলি বলেছেন যে এখন ছাত্রদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার সময় যারা শিক্ষক আছেন বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আছেন, এমন একটা ব্যবস্থা করা যাতে করে শিক্ষার পরিবেশ ফিরে আসে। সরকার সেই ব্যাপারে সহযোগিতা করবেন। তো এখন সবকিছু যদি এইভাবে রেস্টোর হয়ে যায়, পরিস্থিতি আস্তে আস্তে এমনি স্বাভাবিক হয়ে যাবে। জি জি, ধন্যবাদ। ডক্টর এম সাখাওয়াত হোসেন, অনেকেই বলবার চেষ্টা করছেন যে এই আন্দোলন আর ছাত্রদের আন্দোলন নয় বা নেই। ছাত্ররাও বলেছে যে ছাত্ররা দেশের সম্পদ ভাঙচুরের সঙ্গে একেবারেই জড়িত নয়, তারা আন্দোলনে যারা আছেন তারা এ দায় নেবেন না কিছুতেই। আবার আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি জামায়াত এই নাশকতার সাথে জড়িত যেই হোক। ডক্টর সাখাওয়াত, বহু লোক প্রাণ গিয়েছে, আমরা খবর পেয়েছি, প্রাণ যাবার খবর পেয়েছি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এখন কি করণীয়? আমি মনে করি দেখেন, একটা ব্লেম গেম না করে, আমি জানি না, আমি হয়তো ভিন্ন মত পোষণ করছি, আমার সাথে কেউ একমত হবেন না। আপনি দেখেন, এর আগে তো পলিটিক্যাল আন্দোলন অনেক হয়েছে, হয়নি? গত 15 বছর, 20 বছর, 30 বছরে
এমনকি 1/11 আগে যে পলিটিক্যাল আন্দোলনটা সেটা তো ভয়াবহ ছিল নাকি? এরশাদ সাহেবের সময় তো কতগুলো আন্দোলন হয়েছিল, অনেক ভয়াবহ আন্দোলন হয়েছিল। কিন্তু আমি মানে আমার জানা মতে এই ধরনের ইনস্টলেশনে কখনো অ্যাটাক হয়নি। আমি যদি বিটিভির কথা বলি, বিটিভিতে কেউ কখনো অ্যাটাক করেনি কোনো পলিটিক্যাল পার্টি, সেটা এখনকার সরকারি দল হোক অথবা বিরোধী দল হোক। কেউ এই ডেটাতে নষ্ট করলে তাদের নিজেদের অসুবিধা হবে। বিআরটিএ সবারই গাড়ি আছে, এখানে কোনো পলিটিক্যাল বিষয় নাই। এই কি পয়েন্ট ইনস্টলেশন গুলো কিভাবে কারা সিলেক্ট করলো, এবং এত কিছু ঘটনার পরেও লাস্ট যেটা ঘটেছে, যেটা একদম আমাদের এই ডিওএইচএস এর কাছে, সেটা হচ্ছে যে ঔষধ ডিজি হেলথের যে অফিসটি, এইটাও কেন পরবর্তী পর্যায়ে সংরক্ষিত করা গেল না? এইগুলো যতক্ষণ পর্যন্ত একটা নির্মোহ তদন্ত করে বের না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ব্লেম গেমের উপরে চললে ভবিষ্যতে কিন্তু আরো বড় নাশকতা হতে পারে। সেটা পলিটিক্যাল পার্টি করুক, নন পলিটিক্যাল পার্টি করুক, অন্য কেউ করুক। কাজে এই বিষয়টি আমি বারবার আমার মাথায় মধ্যে আসছে। বাকি যে আলোচনাগুলো এতক্ষণ হলো, ওটা কি হবে না হবে ছাত্ররা জানবে, কিন্তু স্টেটের যে রাষ্ট্রের বা আইন শৃঙ্খলা বাহিনীর যে কথাগুলো আমি বললাম, সেগুলো কেন হলো না, এটা যদি আমরা নির্ণয় করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের সমস্যা আছে। আমি যেটা বললাম, মেট্রো রেল স্টেশনগুলো তো অনেক সিকিউর আমি যা দেখেছি, তারপরেও কেন সিকিউর হলো না? তো ভবিষ্যতের জন্য আমি যে কথাগুলো বলছি, এটা ভবিষ্যতের জন্য আমি মনে করি সরকারকে একটা আলাদা কমিশন করা উচিত, টু ফাইন্ড আউট যে এই জায়গাগুলো অরক্ষিত ছিল কেন এবং পসিবলি কারা কারা এর সাথে জড়িত। আমি ঢালাভাবে এখন পলিটিক্যাল পার্টিকে দায়ী করি, তাহলে এটা কিন্তু আপনি এর কুল কেনারা কোনোদিন পাবেন না। পলিটিক্যাল পার্টির লোকজন জেলে যাবে, তারা হয়তো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর জেলে থাকবে, আবার বের হবে, কিন্তু এই ইনভেস্টিগেশনটা কখনোই হবে না। তো এই সম্পূর্ণটাকে কে করেছে, করার সাথে সাথে যদি বলা হয় যে পলিটিক্যাল পার্টি করেছে, অমুক পার্টি করেছে, তমুক পার্টি করেছে, সেই পার্টি আবার কোনোদিন সুযোগ পেলে বলবে এই এখনকার যে দল আছে তারা করেছে। আমার মনে হয় যে ফর অল সিকিউরিটি পারপাস আমরা এটাকে হালকাভাবে না নিয়ে, এটা একটা আমি যেটা সাজেস্ট করছি, আবার লাস্ট সাজেশন, যে একটা কমিটি করুন, যারা বিশেষজ্ঞ কমিটি করে একটা ইনকোয়ারি করুন যে এই ঘটনাগুলো কেন ঘটেছে, যাতে আমরা ভবিষ্যতে এর থেকে লেসন লার্ন করতে পারি। জি জি, নিশ্চয়ই ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনি যেটা বলেছেন যে তদন্ত দরকার, কারা করেছে খুঁজে বের করতে হবে, কেননা যে প্রাণ গেল মঞ্জুরুল হাসান বুলবুল, সেগুলোও আমাদের, যে সম্পদ নষ্ট হলো সেগুলোও আমাদের, যে ভোগান্তি হচ্ছে ইন্টারনেট না থাকায়, বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না, সবজির দাম বেড়ে গিয়েছে, বা ফ্রিল্যান্সাররা ক্ষতির মুখে পড়ছে, সব কিছুই কিন্তু আমাদের। আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট ডিলে হওয়াতে অনেকের ভিসার মেয়াদ শেষ, সে গিয়ে বিদেশে গিয়ে কাজে যোগদান করতে পারছে না। এ সকল কিছুই কিন্তু আমাদের এই ভোগান্তি, আমাদের এই প্রাণহানি, কি করতে পারি এখন? আমি একটা লাস্ট কথা বলতে চাচ্ছি, একটা লাইনে মঞ্জুরুল হাসান, আমাকে পারমিশন দেন। জি, একটা লাইন দিয়ে শেষ করুন, আমি মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে যাব। দেখুন, ইন্টারনেট বন্ধ করে বর্তমান বিশ্বে আপনি কোনো সুবিধা পাবেন না, কারণ ইন্টারনেটের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। লোকজন ইলেকট্রিসিটি নাই, বাসায় ইলেকট্রিসিটি নেই, তার পে করতে পারছে না। আমরা এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছি। সেই সিস্টেমটাকে এইভাবে বন্ধ করলে কত কোটি হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, এটাকে আমরা দেখছি। এটা কোনো সিকিউরিটি মেজার বলে আমার মনে হয় না। জি, মঞ্জুরুল হাসান বুলবুল, জি শেষ করতে হবে, সময় খুব আসলে কমই গেছে। একটু খালি ক্লারিফিকেশন দেই যে ইন্টারনেট কিন্তু সরকার শাটডাউন করে নাই। পৃথিবীতে লংগেস্ট ইন্টারনেট শাটডাউন হয়েছিল কাশ্মীরে, যখন 370 ধারা বাতিল করা হয়। পৃথিবীতে যখন রায়ট হয়েছিল মুসলিম ভার্সাস বৌদ্ধিস্ট শ্রীলঙ্কাতে, তখন ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল। আমেরিকাতে যখন হোয়াইট হাউসে কি বলে হাউস অফ কংগ্রেসে আক্রমণ হলো, তখন ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। টু বি ভেরি ক্লিয়ার যে সরকার কিন্তু ইন্টারনেট শাটডাউন করে নাই। আমরা ছবিতে দেখলাম, এবং 40টি জায়গায় ফাইবার অপটিক কেটে ফেলা হয়েছে,
ডাটা সেন্টারের মধ্যে কাটা হয়েছে। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেগুলি পরিষ্কার করা হচ্ছে। 1 2 নম্বর হচ্ছে যে এটা ব্লেম গেমের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আন্দোলনের চেহারাটা আপনি দেখেন। আন্দোলনের চেহারা দেখেন, দর্শিংদিতে জেল ভেঙে জঙ্গিদেরকে ছিনিয়ে নেওয়া হলো, আক্রমণ করা হলো ব্রডব্যান্ড সেন্টারে, আক্রমণ করা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, আক্রমণ করা হলো কি বলে মেট্রো রেলের মধ্যে। অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই সরকারের বা আমাদের সমসাময়িক কালে যে সাফল্যের জায়গাটা আছে সেই সাফল্যের জায়গাগুলিকে আক্রমণ করা হলো। কাজে কাদের কাদের মানে মনের মধ্যে এই এই জিনিসগুলি, আজকে ব্যারিস্টার সুমন যেটি বলেছে, যারা যদি শুধু পদ্মা সেতু তো আক্রমণ করতো, কাজে এদের আক্রমণের চরিত্রটা দেখা যায়, সেই চরিত্র থেকে ধরে নেওয়া যায় এর মধ্যে পলিটিক্স ঢুকেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে তার দলের সকল নেতাকর্মীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। এটা তো মানে অন রেকর্ড সেটা আছে। কাজে তারা যে জড়িত হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন কে কতটা দেয় সেটা বের করতে হবে। 1 2 নম্বর যেটি হচ্ছে, আমি যেটি মনে করি যে তদন্ত কমিটির কাজ দ্রুত শুরু করা উচিত হত্যার তদন্তে, এবং যে ছেলেমেয়েরা কোটা আন্দোলন করেছিল তাদের এই প্রসেসের সঙ্গে এনগেজ হওয়া উচিত। তারা যদি আইসোলেটেড থাকে, তারা যদি এখনো মনে করে যে আমরা কথা বলবো না, তাহলে আবার আর একটু পরিপত্র জারি হবে, সেই পরিপত্র তাদের পছন্দ হবে না। আর বিশ্ববিদ্যালয়ে যেটা হলো খুব স্পষ্ট, বিশ্ববিদ্যালয়ের বহিরাগত বন্ধ করতে হবে। আমি নিজে মনে করি সাথে একমত, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকদের গায়ে হাত তোলেন না। শহীদ মিনারে যে প্রক্টোরিয়াল বডির উপর হাত তুললো যে ছেলে মেয়েগুলি, আপনাদের টেলিভিশনে আমরা ছবি দেখেছি, মুখ বন্ধ করা। এরা কারা? কি ছাত্রলীগের সঙ্গে অথবা ছাত্রলীগের বাইরে কোনো বহিরাগতকে ক্যাম্পাসে অ্যালাউ করা হবে না, হলে অ্যালাউ করা হবে না, এটা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করা যায়, আপনার ক্যাম্পাসের শান্তি অর্ধেক এমনিতেই ফিরে আসবে। আর আমি মনে করি যে বাকি যে বিষয়গুলি 8 দফা নিয়ে ছেলে মেয়েদের যে দাবিগুলি ছিল সেগুলি সম্পর্কে কালকে থেকে স্পষ্টভাবে কথা বলা দরকার। ছেলে মেয়েদেরও একটু এনগেজ হওয়া দরকার। এনগেজ হয়ে দ্রুততম সময়ের মধ্যে আমাদের শিক্ষকদের যে দাবি আছে সেটিও সরকার যদি যথাসময়ে অ্যাড্রেস করতে পারেন, তাহলে পরে সমস্ত সমস্যার সমাধান সূচনাতেই নিষ্পত্তি হতে পারে। জি, মঞ্জুরুল হাসান বুলবুল, অনেক ধন্যবাদ। ভোগান্তি আর অনিশ্চয়তার থেকে মুক্তি চায় জনগণ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু অন্যায় যেই করুক তার বিচার হোক। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়, সাথেই থাকুন।